আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা এই শুভকামনায় আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা মেয়ের স্কুল টিফিন বানানো দিয়ে শুরু করলাম। তো এখানে হচ্ছে পাস্তা রান্না করব। পাস্তা রান্না করলে যে সুবিধাটা হয় ওরা খেয়েও যেতে পারে আবার নিয়েও যেতে পারে। আর পাস্তা মনে হয় সব বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে পাস্তা, নুডলস এই জাতীয় খাবারগুলো। তো আমি চুলায় গরম পানি দিয়ে এদিকে হচ্ছে পাস্তাটা কেটে নিয়েছি। প্যাকেটের ভিতরে যে মশলাগুলো থাকে আমি সবসময় বলি যে এগুলো হচ্ছে মানে গুপ্তধন। খুঁজে, খুঁজে অনেক সময় পাওয়া যায় না। এমন অনেকবার হয়েছে, আই থিংক এটা আমাদের সবার সাথেই কম বেশি হয়। যে প্যাকেটটা ঢালতে গিয়ে ওই প্যাকেট মানে মসলার যে প্যাকেটগুলো সেটাও হচ্ছে একদম পানিতে পড়ে গেল। আর এমনও হয় যে ওইটা আর পরে ইউজ করা যায় না যদি একটু বেশি গরম পানি থাকে। তো যাই হোক আমি এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম। নুডলস বা পাস্তা সিদ্ধর সময় তেল দিলে ঝরঝরে হয়, এটা আমরা সবাই জানি। আসলে এগুলি কমন রান্না, কমন কাজ। তো আমরা মূলত লাইফস্টাইল ব্লগে আজকের দিনে আমি কী করলাম সেই কাজের অংশবিশেষই উঠে আসে। তো যেদিন যেটা করা হয়, যেদিন যে কাজটা থাকে ওভাবে করেই শেয়ার করা হয়। আজকে পাস্তাটা একদম ইজিলি মানে নরমালি যেভাবে করা হয় সেভাবেই করব। একেক সময় একেকভাবে করা হয়। কখনো সব মসলা দিয়ে তারপর হচ্ছে টমেটো, ক্যাপসিকাম, আবার কখনো চিংড়ি থাকলে একটু চিংড়ি অ্যাড করে নুডলসে যেমন চিংড়ি বা চিকেন এগুলো অ্যাড করলে ভালো লাগে, পাস্তাতেও কিন্তু মন্দ লাগে না। মাঝে মধ্যে করা হয়। তো আজকে হচ্ছে সহজভাবে ঝটপট করার জন্য আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি। দেন ডিমটা ভেজে অল্প একটু লবণ দিয়েছিলাম। দেন পাস্তাটা দেওয়ার পরে আরও পরিমাণ মতো লবণ দিয়ে জাস্ট মশলাটুকুন দিয়েছি, আর কিছুই না। তো এখন সবটুকুন আমি একসাথেই সার্ভ করে নিচ্ছি। যারা আমাকে নিয়মিত দেখেন তারা জানবেন যে আমি পাস্তা হোক বা সকালের যে আইটেমগুলো মানে একই প্লেটে নিয়ে চামচ অনেকগুলো দিয়ে মানে সবাই মিলে এক প্লেটে খাওয়া যায় সেইভাবেই করে দিই। আসলে সকাল সকাল এত বেশি থালাবাটি জমে যায়, যতই হালকা নাস্তা করা হোক না কেন একটার পর একটা জমতেই থাকে। তাই জন্য এই কাজটা আমি করে থাকি। তো সকালে এক দফা ব্যস্ততার পর যে থালাবাটি ঘটি জমে সেগুলো এখন হচ্ছে একটু ফ্রি করে নিচ্ছি। এর মধ্যে হচ্ছে কারেন্টও চলে গেছে। তারপরে হচ্ছে আমি অফ ক্যামেরায় এই কাজগুলো করে নিয়েছি। পাশাপাশি রান্নার প্রিপারেশনও নিয়ে নিয়েছি। তো যেহেতু একটু বেশি অন্ধকার মনে হচ্ছিল যার কারণে ভাবলাম যে এদিকের কাজগুলো শেষ করি, কিচেনের কাজগুলো একটু পরে করি। তো এই কাজগুলো করতে, করতে এখন আপনাদের সাথে শেয়ার করব যে রোজায় নোট করে রাখা রমজান মাসের যে কিছু ভালো অভ্যাসগুলো আমি আসলে নোট করে রেখেছিলাম সেগুলো। রমজান মাসের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে রমজান মাসে আসলে আমরা বেশ কিছু ভালো অভ্যাস মানে আমাদের আছে যেগুলো আমাদের দিনটাকে অনেক বেশি সুন্দর করে দেয়। তো সেগুলো আমি নোট করে রেখেছিলাম। তো কিছু আপু খুব করে চেয়েছিলেন যেন আমি শেয়ার করি। প্রথমে বলবো যে আমি একেবারে আমার আ দিন যাপনটা যেভাবে যায় বা আমি যে জিনিসটা ফিল করি জাস্ট আপনাদের সাথে আমি সেই জিনিসটাই শেয়ার করছি। তো আমি যেভাবে আসলে বিষয়গুলো নোট করেছি একদম ভোর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত। তো প্রথমত আসলে যে জিনিসটা হয় প্রতিদিন আজানের আগে আসলে ঘুম থেকে ওঠা হয়। আমরা অনেকেই হয়তোবা সেহরি খেয়ে নামাজ পড়ে দেন ঘুমিয়ে যাই। আমি যেটা করি একদম মানে সেহরি খাবো তার কিছু সময় আগে উঠে তারপর আর ঘুমাই না। মানে ফজরের নামাজ পড়েও আর ঘুমানো হয় না। তো আমি কিন্তু আবারও বলছি আমি আমার সাথে যেটা হয় বা আমি যে জিনিসগুলো ফিল করেছি বা যেগুলো আ নোট করে রেখেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি খুব খেয়াল করে দেখেছি এই একটা অভ্যাস এত বেশি এনার্জেটিক রাখে, মানে সারাদিনটা মনে হয় অন্যরকম একটা প্রাণবন্ত ভাব যায় যদিও রোজার দিন থাকে তারপরেও। দেন যেটা হয় আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ মিস হয় না। তবে হ্যাঁ, আমি আজকে যে অভ্যাসগুলোর কথা বললাম, সব দিন যে একই রকম যায় তা কিন্তু না। তবে আমি মেক্সিমাম দিনের নোট করে রাখা জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তারপর যেটা হয় যে প্রতিদিন আমরা রমজান মাসে তেলাওয়াত করি বা তেলাওয়াত শুনি। বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে কিন্তু আমরা সবাই আসলে তেলাওয়াত শুনতে পছন্দ করি। তো এই যে তেলাওয়াত মানে করতেই হবে বা এই জিনিসগুলোর মধ্যে থাকা, এটা মনকে কতটা প্রশান্তিতে রাখে আমরা সবাই জানি। জানি না এই বিষয়গুলো শেয়ার করা কে কীভাবে নিবেন। তারপরেও কিছু আপুর রিকোয়েস্টের জন্যই শেয়ার করা। দেন যেটা হয় পবিত্রতা বজায় রেখে দিন যাপন করা।
ওই সময়টা ওই মানে পুরো মাসটা আমাদের মনের মধ্যে অন্যরকমই একটা অ্যালার্ট থাকে, সেটা ইবাদতের ব্যাপারে হোক, গীবত করা থেকে নিজেকে বিরত রাখা হোক, মানে অনেক কিছুর ব্যাপারেই আমরা অনেক বেশি সচেতন থাকি বা খুব বেশি নোটিস করি যে কোনো মানে নেগেটিভ কোনো কিছু করছি কি না। মানে সব কিছু মিলে আমরা চেষ্টা করি নিজেদের কাজ হোক, নিজেদের ভিতরে হোক মানে পবিত্রতা যে বিষয়টা সেটা বজায় রাখা। তারপরে হচ্ছে সময়ের কাজ সময় মতো করা। বিশেষ করে এই যে ইফতার টাইম হোক বা রান্নার মানে সব কিছু কেমন যেন খুব বেশি ডিসিপ্লিনই যায়, মানে ডিসিপ্লিন ওয়েতে যায়। তারপর হচ্ছে হেলদি ফুড মেনটেন করা। আমি আবারও বলছি, আমি কিন্তু আমারটা বলছি। যেমন সেহরিতে আলাদা রকমের একটা মেনু থাকার কারণে, মানে যেটা সচরাচর আমরা মানে প্রতিদিন করি না, সেইটা মেনটেন করার কারণে আলহামদুলিল্লাহ এত বেশি এনার্জেটিক ছিলাম। তার উপরে তো ব্যস্ততা আছে, ঘরে বাহিরে কাজ, তো সব কিছু মিলিয়ে চিন্তা করেছি যে ওই অভ্যাসগুলো রেগুলার রুটিনে নিয়ে আসার। তো হেলদি ফুড মেনটেনটা তো আমাদের মানে অনেক বেশি ভালো একটা হ্যাবিট। আর সন্ধ্যার নাস্তাটা সবসময় রেডি থাকে, মানে যেহেতু ইফতার টাইমে আমরা সেই জিনিসটা করে থাকি। তো এমন অনেক সময় কিন্তু হয় রোজা ছাড়া যে সন্ধ্যায় কী নাস্তা বানাবো, বাচ্চাদেরকে কী নাস্তা দিব, এটা নিয়ে কিন্তু আলাদা একটা টেনশন থাকে। তারপর হচ্ছে রাতে পরিমিত খাওয়া। আমরা যখন ইফতার টাইমে অনেক কিছু খেয়ে ফেলি, রাতের খাবারটা এমনও হয় যে আরেকবার সেহরিতে খাওয়া হয়। তো এই যে অভ্যাসগুলোর কথা বললাম, এইগুলো যদি আমরা আমাদের প্রতিদিনকার লাইফে ইনক্লুড করতে পারি, রমজান মাসের এই ভালো হ্যাবিটগুলো, একটা মানুষের দিন যাপন সুন্দর হওয়ার জন্য মনে হয় যে আর খুব বেশি কিছুর দরকার নেই। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার কাজগুলো সব করে নিয়েছি। আসলে সবসময় তো কাজ নিয়ে কথা বলি, ভাবলাম যে আজকে শেয়ার করি। যদিও আসলে এবাদত বন্দেগীর কিছু বিষয় থাকে যেগুলো আমার কাছে মনে হয় অত বেশি বলার থেকে সেগুলো নিজের মধ্যে রাখাই ভালো। তবে এটাও সত্যি, আমরা কখন মানে কার কোন কথা থেকে ইন্সপায়ার হই এটা কিন্তু কেউ বলতে পারবো না। এই যে আপনাদের সাথে শেয়ার করেছি, এটা ভেবে কিন্তু আমি এই জিনিসগুলো আরও বেশি মাথায় রাখবো। তো এভাবে আসলে আমরা একজন আরেকজনের থেকে শুনে শিখি, দেখে শিখি। তো যাই হোক, আজকে অনেকগুলো কথা বললাম ভিডিওতে, ভুল ত্রুটিগুলো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবসময়ের মতো বলবো, কমেন্টস করে জানাবেন। ভিডিওর এই পর্যন্ত যারা আছেন আপনাদেরকে বলবো, আপনার কোন অভ্যাসটি সারা বছর মেনটেন করতে চান, যেটা রোজার মাসে করা হয় বা করলে ভালো লাগে, তো চাইলে কমেন্টসে শেয়ার করতে পারেন। তো আমি হচ্ছে প্রায় রান্নার শেষের দিকে, এখন জাস্ট আরেকটা তরকারি রান্না করলেই হয়ে যাবে। তো এখানে হচ্ছে চাপা শুটকি দিয়ে লতা রান্না করব। আর আজকে ভয়েস ওভার করছি আর আশেপাশে মনে হয় একটু বেশি ডাকাডাকি হচ্ছে, ভাঙাড়ি হ্যান ত্যান হ্যান এইগুলো। তো যাই হোক, এখানে চাপা শুটকিটা দিয়ে লতা রান্না করার জন্য আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, চাপা শুটকি সব একসাথে তেঁতলে নিয়ে একটু তেলে দিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে একটু কষিয়ে নেব। বেশিরভাগ সময় দেখা যায় তেল ছাড়াই আমরা চাপার তরকারিটা রান্না করে থাকি। তবে আজকে আমি যেভাবে রান্না করছি, এটা হচ্ছে আমার রিচিমণি, তাজরিয়ান ওরা যে থাকতো ওইখানে, ওদের যে হেল্পিং হ্যান্ড ছিল, উনি এত মজা করে রান্না করতো, কখনো রেসিপি চাইলে দিত না কেন যেন। তো উনি যেটা করতো সবসময় তেলে এরকম বাগার দিয়ে রান্নাটা করতো, ওইভাবেই হচ্ছে আন্দাজ করে আজকে রান্নাটা করলাম। তো মাশাল্লাহ, তরকারিটা সত্যিই খুব মজার হয়েছিল। উনার কাছে রেসিপি চাইলে উনি সবসময় বলতো, আমি একেক দিন একেকভাবে রান্না করি। লতাটা মনে হয় আমরা সবাই পছন্দ করি, সেটার সাথে যদি একটু লাউ শাক বা একটু কাঁঠাল বিচি এই জাতীয় জিনিসগুলো দেওয়া হয় তাহলে আরও বেশি ভালো লাগে খেতে। ইদানিং আমি প্রায় সময় লতা বা কচুর ডাঁটা এই রান্নাগুলো খেতে পারি, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আছে এখন, ওর মাধ্যমেই আনাই। গত 2 দিন ধরে অবশ্য সে আসছে না, আজকেও আসবে না, ওই জন্য আজকে আমার ব্যস্ততাটা অনেকটাই বেশি ছিল। আর আজকে কিচেনে রান্নাবান্নার ব্যস্ততাটাও একটু বেশি ছিল। নরমালি তো 3টা আইটেম করি। তো আজকে অফ ক্যামেরায় 2টা রান্না করেছি, মাছের তরকারি আর হচ্ছে ডাল। দেন হচ্ছে ডিম ভুনা করলাম। আর তো লতা এই জাতীয় রান্নাগুলো করতে খুব একটা সময় লাগে না, ঝটপটই হয়ে যায়। আসলে আলসামুর জন্যই করা হয় না, ওই যে নিজের জন্য করা সেটার জন্যই আসলে হয়ে ওঠে না। তো ভাবলাম যে না, আজকে রান্না করে ফেলি। একবার ভেবেছিলাম যে একটু সিদ্ধ করে ঠান্ডা করে তারপর রেখে দেই। পরে দেখলাম যে এই করে করে দেখা যাবে যে অনেক দিন হয়ে যাবে আর খাওয়া হচ্ছে না।
বেশ অনেক দিন আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম মেবি, যে কচুর পাতা সিদ্ধ করে রেখেছিলাম চাপা শুটকি দিয়ে রান্না করব বলে, ওইটা ভুলেই গেছি। তো ওই দিন ফ্রিজ মানে একটু গুছাতে গিয়ে দেখি যে ওই জিনিসটা রয়ে গেছে। তো এখন আমি যে কাজটা করছি বলতে পারেন যে রোজার সেই অভ্যাসটা নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করছি, যে সন্ধ্যায় কি নাস্তা হবে সেটা যেন একটু মানে আগেভাগে রেডি থাকে। সেটা ২ দিন আগে থেকে হতে পারে বা যেদিন সকালবেলা রান্নাবান্না করে নিই ওই সময়েও হতে পারে। আসলে দেখবেন যখন বাচ্চাদের জন্য বা হাসব্যান্ডের জন্য মানে সন্ধ্যায় একটা নাস্তা নিজের হাতে রেডি করে দেওয়া যায়, মানে নিজের কাছেই অন্যরকম ভালো লাগা কাজ করে। আর কিনে তো খাওয়াই যায়, তবে বাসায় যখন আমরা কোনো কিছু তৈরি করি সেটার মানে ভালো লাগাটা অন্যরকম হয়। তো এখানে আমি যেহেতু মানে টানা পরপর যে পেঁয়াজুটা করব তা না, তাই জন্য আজকে আর মিক্সড করে রাখি নাই। জাস্ট আমি ব্লেন্ড করে রেখে দিয়েছি। কোনো একদিন হয়তো বা এটার সাথে একটু আলু কুচি দিব বা অন্যান্য সবজি অ্যাড করেও করব। তো ওই চিন্তা করি আর মিক্স করে রেখে দেই নাই। একসাথে মিক্স করে রেখে দিলে যে সুবিধাটা হয়, পরে জাস্ট মানে নামিয়ে তেলে ভেজে নিলেই হয়ে যায়। কারণ ডিপ থেকে নামানোর পরে এতটাই ঠান্ডা থাকে যে ওইটাকে আর মানে হাত দিয়ে দেওয়া যায় না, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো এখন চলে আসলাম এই বেসিন এরিয়াটা ক্লিন করতে। আর এই বেসিন এরিয়াটা ২-৩ দিন যদি টানা ক্লিন না করা হয়, কি যে বাজে অবস্থা হয়ে যায়। হয়তোবা কালারটার কারণে কিনা জানি না। তো বেসিন এরিয়াটা আমি ঘষে মেজে যতটুকুন ক্লিন করা যায় করে নিয়েছি। এখন হচ্ছে মিররটাকে ক্লিন করছি। আর মিরর ক্লিন করার সবথেকে সহজ উপায় হচ্ছে জাস্ট ক্লিনজার দিয়ে স্প্রে করে টিস্যু দিয়ে মুছে নিলেই হয়। যখন এই ট্রিক্সটা জানতাম না, কত ধরনের সফট কাপড়, সুতি কাপড় অনেক কিছু দিয়ে কিন্তু ট্রাই করতাম। আসলে তখন অনেক কষ্ট মনে হতো যেকোনো আয়না, গ্লাস এই জাতীয় জিনিসগুলো ক্লিন করা। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু খুব সহজেই আসলে ক্লিন করে নিতে পারি। আমি যখন ভয়েস ওভার করছি ঠিক পাশের বিল্ডিংয়েই ডাকাডাকি হচ্ছে যে ওই বিল্ডিংয়ে নাকি ধোঁয়া উঠতেছে। আসলে এখন তো আমাদের দেশে এই ইনসিডেন্টগুলো এত বেশি হয়, খুব ভয় কাজ করে। আসলে তেমন কিছুই না, হয় না অনেক সময় যে একটু কিছু উম পুড়লেও কিন্তু অনেক বেশি ধোঁয়া হয়। তো বেসিন এরিয়াটা ক্লিন করার পাশাপাশি আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম। এখানে যে রানারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এখানে যেহেতু প্রায় সময় ধোয়াধুয়ির পর থালাবাটিগুলো রাখা হয়, কখনো কখনো তো এমনি বাচ্চারা রেখে দেয়, যেহেতু ফাউজি, জাহিন ওরা নিজেরাও ছোটোখাটো নাস্তা খাওয়ার পরে প্লেট, চামচ ওগুলি ধোয়, ওরা নিজেরা কিন্তু এখানে এভাবে করে রেখে দেয়। এতে করে কিন্তু দ্রুতই ময়লা হয়ে যায়। তো সেটাকে চেঞ্জ করে গাছটাকেও চেঞ্জ করলাম। আর এই গাছটা তো আমি সিলেট থেকে নিয়ে আসছি। আমার অনেকগুলো গাছই কিন্তু সিলেটি। তো যাই হোক, ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।